দর্শক স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছি আমি শফিক আহমেদ। আজ আলোচনার মূল বিষয় রোহিঙ্গা সংকট, আরাকান আর্মি এবং বর্তমান প্রেক্ষাপট এবং এসব প্রেক্ষাপটের প্রতিকার কিভাবে হতে পারে, কী ধরনের পদ্ধতি নেওয়া যেতে পারে, কী ধরনের পদ্ধতি নেওয়া যেতে পারত, এই সামগ্রিক বিষয়ে রোহিঙ্গা সংকটের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের ৭১ টেলিভিশন স্টুডিওতে আজ উপস্থিত আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর আবু নাইম আশফাক চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে ৭১ টেলিভিশনের স্টুডিওতে। এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। বিশেষ করে বিষয়টি মানে পুঁথিগত দিক থেকে রোহিঙ্গা সংকট, এটা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ যেটি আপনার মূল পড়ানোর বিষয়, সেটি একটু বড় বিষয়। আপনি জানেন বা আপনিও নিশ্চয়ই অবগত হয়েছেন এরই মধ্যে যে রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে ১৩ মার্চ ৪ দিনের সফরে বাংলাদেশে আসবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি তিনি মূলত কথা বা পরিদর্শন করবেন রোহিঙ্গা শিবিরে। এবং তার এই সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা রোহিঙ্গা সংকট এবং সেই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের দীর্ঘমেয়াদী বা সুনির্দিষ্ট পরিকল্পনা বা পদক্ষেপ আপনি দেখছেন কিনা, মানে আপনার কাছে দৃশ্যমান কিনা, যদি আপনি বলেন। অনেক ধন্যবাদ। রোহিঙ্গা সংকট আসলে আমরা শুরু থেকেই যে কথাগুলো বলছিলাম ২০১৭ সালে এই সংকটের চরম আকার ধারণ করে, তার আগে থেকেই রোহিঙ্গা সংকট 1978 থেকেই হচ্ছিল। ২০১৭ সাল থেকেই একটা কথা প্রত্যেকেই বলছিলেন, একাডেমিশিয়ান বা অন্যান্য যারা এই ব্যাপারে কথাবার্তা বলেন, যে এইটা কোনো মনোস্ট্রিং কোনো বিষয় না, অর্থাৎ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা করেই এটা সমাধান করা যাবে এইরকম কোনো বিষয় না। কেন? কারণ হলো মিয়ানমার এমন একটা দেশ যে দেশের স্বাধীনতার পূর্ব থেকেই এইটাকে বলা হয় মোজাইক অফ ইস্যুজ, অর্থাৎ এত বেশি ইস্যুজ এইটার ভেতরে যে এইটাকে আপনি কোনো একটি যারা শাসন করছেন তাদের সাথে আলোচনা করেই সমাধান সম্ভব না। তো যেহেতু এটা মাল্টি স্ট্রিং একটা প্রবলেম, এই জন্য স্টেক হোল্ডার্সের পরিমাণও বেশি, অনেক ধরনের স্টেক হোল্ডার্স, অর্থাৎ স্টেক হোল্ডার্স আছে, নন স্টেক হোল্ডার্স আছে, এবং প্রত্যেকটা স্টেক হোল্ডার্সের যে তাদের যে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততাও কিন্তু অনেক বেশি। সো যার কারণে আপনাকে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথেই যোগাযোগ স্থাপন করতে হবে, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে কগনিজেন্সে নিতে হবে এবং তাদের যে রোল, সেই রোল অনুযায়ী তাদের সাথে আলোচনার ভিত্তিতে এটা সমাধান করা উচিত। সো এইটা যত দিন গিয়েছে স্টেক হোল্ডার্সের পরিমাণ বেড়েছে এবং স্টেক হোল্ডার্স ডাইভার্সিফাইড হয়ে গিয়েছে, অর্থাৎ তারা যে একই দিকে অর্থাৎ সমস্যার সমাধানের দিকে যাবে সেই দিকে না যে বিপরীতমুখী হয়েছে। এখন অনেক ক্ষেত্রে আসবো আপনার কাছে আলোচনায়। আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ান, মানে অধ্যাপনা করেন, গবেষণা করেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, আপনার জন্য আজকের বিষয়টি আমরা কেন গুরুত্বপূর্ণ মনে করি শাহাব এনাম খান, যেহেতু রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে বাংলাদেশের মানে সুনির্দিষ্ট পরিকল্পনা বা পদ্ধতি পদক্ষেপ, সেই ক্ষেত্রে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম আশফাক চৌধুরী বলছিলেন যে এটা শুধু বাইলেটারাল ইস্যু না, মাল্টিলেটারাল ইস্যু, এবং শুধু একটা দেশের সাথে একটা দেশের সংকট না, বহুপাক্ষিক সংকট, এবং সেই সংকটগুলোকে আস্থায় নেওয়া বা সেগুলো সময়ের ব্যবধানে সেটি আরও জটিল হচ্ছে। আপনি কি মনে করেন এরকম? ধন্যবাদ। আমি মনে করি যেটা জেনারেল নাইম আশফাক বললেন, কারণ এটা শুধুমাত্র যে বাইল্যাটারাল কোনো অবস্থাতে না, এইটার একটা রিজিয়নাল ইমপ্লিকেশন আছে, যেটার একটা ফলশ্রুতিতে আমাদের ফরেন অ্যাডভাইজার থাইল্যান্ডে গেছিলেন খুব সম্ভবত ডিসেম্বর মাসে, এবং সেইখানে কিন্তু মায়ানমারের আশেপাশে যে কটা দেশ আছে, চীন, লাওস, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, সবাইকে মিলিয়ে কিন্তু একটা ছোট মিটিং আয়োজন করা হয়। সেইখানে কিন্তু এই গুরুত্বগুলি এখন চলে এসছে। সুতরাং এখন আসিয়ান দেশগুলিও কিন্তু এটাকে শুধুমাত্র বাংলাদেশের সমস্যা, মায়ানমারের সমস্যা হিসেবে দেখছে না,
চীনও এটা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক সমস্যা দেখছে না। সুতরাং ওভারঅল মায়ানমারের সমস্যাটা এতটাই জটিল আকার ধারণ করেছে, সেইখানে আরাকান আর্মি এবং রাখাইন একটা গুরুত্বপূর্ণ অংশ, বাট এটা ওভারঅল ইনস্টেবিলিটির একটা অংশ। এখন একটা বিষয় হলো যে জেনারেল নাঈম আশফাকের কিন্তু পিএইচডি রোহিঙ্গা মায়ানমার নিয়ে, এবং ওনার একটা ফান্ডামেন্টাল থিসিস আছে কিন্তু, যে এই থিসিসটার জন্য যেটা ওনার পিএইচডি থিসিস, যে আলটিমেটলি বাংলাদেশের জন্য অপশনসগুলি কি দাঁড়াচ্ছে, এবং সেইখানে কিন্তু কমপ্লেক্সিটিগুলি এসছে, ট্রেডের কথা এসছে, গুডউইল জেস্টারের কথা এসছে, পাবলিক ডিপ্লোমেসি থেকে সব কিছু এসছে। এখন এই প্রত্যেকটা জিনিস যখন বাংলাদেশ করার চেষ্টা করেছে, সেটার ইকুয়াল রেসিপ্রোসিটি ওখান থেকে আসে। এখন ওটার একটা ফান্ডামেন্টাল প্রবলেমটা যেটা হয়ে গেছে, যে বাংলাদেশ রাষ্ট্র বা বাংলাদেশ সরকার আসলে মায়ানমারকে যখন চিন্তা করে কোন অ্যাক্টরটার সাথে আসলে বাংলাদেশ সংযুক্ত হবে, কারণ যে কারণে আপনার বললাম, যখন আপনি রিজিওনাল প্রবলেমে দেখবেন তখন সামগ্রিক মায়ানমারকে দেখতে হবে, যখন বাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল দেখবেন তখন রাখাইনকে নিয়ে আসতে হবে। সুতরাং এটা এতটাই জটিল পরিস্থিতিতে এসছে যে এইটাকে বাইনারি প্রিজমে দেখার আর কোনো সম্ভাবনাই নাই। যে কারণে আমার কাছে মনে হয় যে জেনারেল নাঈম আশফাকের যেটা পজিশন, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা পজিশন, যে এই জটিল পরিস্থিতিতে আসলে আমরা কোন দিকে যাব, এবং সেইটা নিয়ে এখন মানে যেটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা থেকে শুরু করে ডিপ্লোম্যাটিক চিন্তাভাবনা, এগুলি প্রতিটাই পরিবর্তন করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে খুব সম্প্রতি এই কিছুদিন আগেই মিয়ানমারের সামরিক প্রধান ক্রেমলিনে গিয়েছিলেন, এবং সেইখানে ভ্লাদিমির পুতিনের সাথেও তার সাক্ষাৎ হয়েছে। এটা কিন্তু একটা গেম চেঞ্জার ইভেন্ট। অর্থাৎ এইরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে যখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা আনসার্টিনিটির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু তিনি রাশিয়ার সর্বোচ্চ সাপোর্টের মধ্যেও যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্টটা আছে সেটা হলো নিউক্লিয়ার টেকনোলজির, এবং সেটাকে যদিও পিসফুল নিউক্লিয়ার টেকনোলজির বলা হচ্ছে, কিন্তু এই নিউক্লিয়ার টেকনোলজিগুলি যখন এই ধরনের রাষ্ট্রগুলির হাতে যায়, সেগুলির ভবিষ্যৎ নিয়ে আসলে যথেষ্ট চিন্তাভাবনা করার জায়গা আছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে এখন এমন একটা পর্যায়ে বিষয়টা চলে গেছে যে এই ক্রেমলিনে যাওয়া চীনের একটা নতুন চিন্তাভাবনার জায়গা, এবং সর্বতোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা বড় রকমের জায়গা ছিল যে তার স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স এইগুলিকে খাটানো, সেই জায়গাতেও কিন্তু একটা আস্থার ঘাটতি হয়ে গেছে। সুতরাং আস্থার ঘাটতি হয়, কিন্তু আলোচনাটা যদি আমরা এই দিকে মানে যেহেতু ডক্টর নাঈম আশফাক আপনি পড়াশোনা মানে গবেষণাই করেছেন এই রোহিঙ্গা বিষয়ে, আমরা শুধু এই জায়গাটায় আসতে চাই যে যদি আমরা সমাধানের আসলে পন্থা খোঁজার চেষ্টা করছি বা কতটুকু আছে, কিন্তু এখন পর্যন্ত 17 সাল থেকে রোহিঙ্গা সংকটের বড় আকারে শুরু, যদিও সেটি 1978 একটি রিপার্টিশন চুক্তির মাধ্যমে কিছু রোহিঙ্গা তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি পাঠিয়েছিলেন, এবং রোহিঙ্গার একটা পাঠানোর উদাহরণ তৈরি হয়েছিল। তারপর থেকে তো সমস্যা, কিন্তু এই 2017 সাল থেকে এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে কোনো কমিশন আপনি দেখেছেন কিনা, এবং তার কোনো কার্যক্রম বা বর্তমানে এটা ফলপ্রসূ হতো কিনা যদি একটা কমিশন থাকতো? জি, আমি আমার আগের কথার থেকে সূত্র ধরে জিনিসটা বলি যে যেহেতু অনেক ধরনের স্টেক হোল্ডার্স আছে, এবং এই স্টেক হোল্ডার্স হলো, আমি বলেছি যে স্টেক হোল্ডার্স এবং নন স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স যারা, তাদের সাথে আপনি সরকারি পর্যায়ে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যোগাযোগ করতে পারেন, কিন্তু নন স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করা ইট ইজ ভেরি টাফ। মানে একটা পজিশন থেকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে নন স্টেক হোল্ডার্সের সাথে যোগাযোগ করা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। সো এজ সাচ আমাদের ফরেন উপদেষ্টা উনি থাইল্যান্ডে যেয়েও বলেছেন যে আরাকান আর্মি একটা নন স্টেক হোল্ডার্স, তাদের সাথে আমাদের যোগাযোগ করা যাবে না। অন দ্য আদার হ্যান্ড যেটা আমরা শুনেছি, মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে উই হ্যাভ স্টার্টেড এঙ্গেজিং উইথ আরাকান আর্মি। সো আরাকান আর্মি বর্তমান বাস্তবতা যেটা আছে, আরাকানের অলমোস্ট 90% বেশি জায়গা দখল করে ফেলেছে আরাকান আর্মি। সো আরাকান আর্মি আরাকানের একটা বড় স্টেক হোল্ডার্স হয়ে গিয়েছে, যদিও তারা এখন পর্যন্ত নন স্টেক হোল্ডার্স। তাদের সাথে যোগাযোগ করতে গেলে তখন আপনাকে ট্র্যাক টু ডিপ্লোমেসিতে যেতে হবে, এবং ট্র্যাক টু ডিপ্লোমেসি যেটা, এইটা আবার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের মাধ্যমে করা ভেরি টাফ। তাহলে কি করতে হবে? তাহলে এখানে যদি একটা কমিশন থাকতো, তাহলে কমিশনের থেকে
কেউ একজন গেলেন, যে কথা বললেন, এঙ্গেজমেন্ট হলো, কমিউনিকেশন না, এইখানে ওয়ার্ড দুইটাকে আলাদা করতে চাই আমি, কমিউনিকেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। কমিউনিকেশন মানে আমি যোগাযোগ করছি, বাট এঙ্গেজমেন্ট মানে হুইচ ক্যান বি রেফার্ড, পরবর্তীতে যেন রেফার করা যায়। এই এঙ্গেজমেন্টটা যদি ট্র্যাক টু ডিপ্লোমেসির দ্বারা যদি করা হতো, যেটা আমরা সবাই আজকে কয়েক বছর ধরে বলছি, তাহলে কিন্তু আরাকান আর্মির সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা বর্তমানে যেটা আছে একটু সন্দেহের দোলাচল চলছে, সেটা কিন্তু হয়তো বা থাকতো না। তখন আমরা আরাকান আর্মির উপরে অন্য ধরনের ইনফ্লুয়েন্স হয়তো বা তৈরি করতে পারতাম। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আমরা আবারও, যেহেতু আমাদের হাতে একটা বিরতি নিতে হবে, শাহাব খান আপনার কাছে আসবো আলোচনায়। দর্শক, ৭১-এর মুখোমুখি আমাদের সঙ্গেই থাকবেন, বিরতির পর ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানের সাথে আছে আমি শফিক আহমেদ, এবং আজ আলোচনার মূল বিষয় রোহিঙ্গা সংকটের সমাধান। বাংলাদেশের যদি ১ নম্বর সংকটও হয় তবে সেটি রোহিঙ্গা, ২য় নম্বর সমস্যা হলেও সেটি রোহিঙ্গা। দীর্ঘমেয়াদী রোহিঙ্গা সংকটের সমাধান করণীয়, এবং আরাকান আর্মি সহ নানান অনেকগুলো বিষয় রয়েছে, যে বিষয়গুলোর বিষয়ে যারা গবেষণা করেছেন তারাই আজ স্টুডিওতে উপস্থিত আছেন। বিরতির আগে আমরা যেমনটি কথা বলছিলাম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরীর সাথে, আপনার সাথে মূলত আপনার কাছে জানতে চেয়েছিলাম আমি যে কমিশন, রোহিঙ্গা সংকটের সমাধানের বিষয়ে কমিশন, তিনি বলছিলেন, আপনি তো মানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, গবেষণা করেন, পড়ান, কমিশন থাকলে কি হতো আর না থাকাটা মানে কি লাভ হয়েছে, থাকার ক্ষেত্রে প্রয়োজনীয়তা আপনার কাছে মনে হয়? জেনারেল আশফাক এটা ক্লিয়ার বলে দিয়েছেন যে কমিশনটা থাকলে আপনার মাল্টিপল এনগেজমেন্ট আপনি যেতে পারতেন, ডিফারেন্ট লেভেল অফ কমিউনিকেশনগুলি করতে পারতেন। আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, মানে এই প্রেক্ষিতে বলছি যে দেখেন, আমাদের এখানে একটা বড় রকমের ধারণা তৈরি হচ্ছে যে আরাকান আর্মির সাথে যোগাযোগ করলেই সব সমস্যার সমাধান হবে। আসলে বিষয়টা এত সরলীকরণ করা সম্ভবই না। কারণ আপনি দেখেন, আরাকান আর্মি যখন মে-জুন মাসে নর্দার্ন আরাকানের দিকে আসা শুরু করলো, তার পরবর্তীতেও হয়তো আমি বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম যে বিভিন্ন রকম সহায়তা কিন্তু আরাকান আর্মিকে যে দেওয়া হয়নি তা না কিন্তু। সুতরাং এই ধরনের সহায়তার পরেও তাদেরকে যে আমরা মূল্যায়ন করব, মূল্যায়নের ভিত্তিটা কী হবে? নাম্বার ওয়ান, যে তারা বুতিডং, রাতিডং, মংদুর এখানে আসার পরেও ৮০,০০০-এর উপরে রোহিঙ্গারা বাংলাদেশে এসছে গত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সুতরাং তার সাথে আমার এনগেজমেন্টের মোডালিটিটা কী হবে? সুতরাং আমরা যদি চিন্তা করে দেখি যে আরাকান আর্মির সাথে এনগেজ হলে সব সমস্যার সমাধান হবে তা না। সুতরাং তার সাথে এনগেজ হলে পরে আমার ট্রানজ্যাকশনাল নেগোসিয়েশনটা কি হবে? সুতরাং তারা কি রোহিঙ্গাদের ফেরত নেবে? তারা যদি বলে যে আমরা রোহিঙ্গাদের ফেরত নেব, তাহলে ৮০,০০০ রোহিঙ্গা কেন ফেরত আসলো, বাংলাদেশে আসলো কেন? একটা হতে পারে যে তারা ভবিষ্যতে আপনাকে বলতে পারে যে আমরা নেগোসিয়েশনে আসি, আপনি হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দেন, যেই ৮০,০০০-কে আমরা নভেম্বরে পাঠিয়েছি তাদেরকে ফেরত নেব। তাতে এটা কোনো ট্রানজ্যাকশন হলো না। সুতরাং আমরা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের কথা বলছি। এই ধরনের কমিশনগুলি থাকলে এই ধরনের বিষয়গুলি নিয়ে বিস্তরভাবে ইন্টার এজেন্সি, মাল্টি এজেন্সি আলোচনাগুলি করে একটা সলিউশনের দিকে যেতে পারতো। আপনি একটা বড় খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন যে আলটিমেটলি আমাদের এর পরে এই ধরনের সংকটের সমাধানগুলি কোথায় হবে? এই সমাধান কল্পেও তো আপনার একটা ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন দরকার আছে। যেমন ধরেন, আপনি ভবিষ্যতে এই গতকালকে বা পরশুদিন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেছে যে তাদের জন্য $12 বরাদ্দ ছিল, সেটা $6 কমে আসবে। তখন আপনি কি ধরনের, তো সেইখানে যখন আর্থিক একটা চ্যালেঞ্জ আপনার সামনে আসবে, সেই ক্ষেত্রে যদি আমি হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দিয়ে সেখান থেকে যদি আমি কোনো সহায়তা ট্রানজ্যাকশনালি ওই ৮০,০০০-কে ধরে এক ধরনের নেগোসিয়েশনে যাই, তো এটার তো কোনো মানে হয় না। সুতরাং তার সাথে আমি ট্রেড রিলেশনটা করা দরকার। তো ট্রেড রিলেশনটা করবো সেখানে কিভাবে? আমি একটা কথা কিন্তু বলেছি যে ক্রেমলিনে মিলিটারি হুন্টার চিফ যাওয়ার পরে আপনি সামনে দেখবেন যে রিজিওনাল জিও স্ট্র্যাটেজি ফান্ডামেন্টালি পরিবর্তন হয়ে যাবে কিছুদিনের মধ্যে। রাশিয়ানরা এখানে আসবে, নর্থ কোরিয়ানরা এখানে আসবে, চীনারা এখানে আছে, ভারতীয়রা এখানে আছে। সুতরাং আপনার বড় রকমের একটা পকেট তৈরি হতে যাচ্ছে। তো সেই জায়গাতে আপনার প্রস্তুতিটা কতটুকু? সুতরাং আমরা একদিকে বলছি যে আরাকান আর্মির সাথে যোগাযোগ হলে আরাকান আর্মির বিরুদ্ধে তো অল আউট অফেন্সিভও তৈরি হতে পারে।
চাইনিজ ইন্ডিয়ান ইয়ে মিলে, এটা কি তাতমাদকে মিলে, তখন আপনার প্ল্যান এ কি, প্ল্যান বি কি, প্ল্যান সি, এ ধরনের না হলে পরে আপনার প্ল্যান এ কি, প্ল্যান বি কি, প্ল্যান সি। সুতরাং সেই জায়গাগুলিতে আমাদের এখন বস্তর চিন্তাভাবনা, সেই কারণে একটা কমিশনের দরকার ছিল। আরেকটা ইস্যু যেটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, যে জায়গাটাতে আমরা বারবার জোর দিচ্ছি না, সেটা হলো যে রোহিঙ্গাদেরও তো নিজেদের ভবিষ্যতের ভাবনা চিন্তাটার খোরাকতা তাদের করা দরকার। এইটার সাথে স্কিলস বিল্ডিং এর সাথে মিলাইলে হবে না। স্কিলস বিল্ডিং একরকম, তাদের পলিটিক্যাল লিডারশিপ আরেক রকম। সুতরাং তাদেরকেও পলিটিক্যাল নেগোসিয়েশনের মধ্যে আনতে হবে, তাদেরও তো একটা ভিউ আছে। আমি আজকে গ্লোবাল আরাকান নেটওয়ার্কের স্টেটমেন্টগুলি দেখছিলাম, যে তারা বলার চেষ্টা করছে যে রোহিঙ্গারা সব আল কায়দার সাথে রিলেটেড, আইসিসের সাথে। এই ধরনের ন্যারেটিভ আপনি যখন তৈরি করেন, খুব স্বাভাবিকভাবে আপনি কিন্তু আপনার গুডউইল জেস্চার বলে যে জিনিসটা থাকে, সেটা কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না। সুতরাং এই যে ন্যারেটিভগুলি আপনি তৈরি করে তাদেরকে আবার ভিলিফাই করছেন এবং গ্লোবাল ইন্টারেস্ট থেকে তাকে সরিয়ে দিচ্ছেন, এবং ভবিষ্যতে বাংলাদেশের উপরে একটা চাপ প্রয়োগ করবেন যে তাদেরকে এখানে অ্যাবজর্ব করে নাও, এবং সেটা থেকে একটা অস্থিতিশীলতা তৈরি হবে কক্সবাজার এন্ড চিটাগং হিল ট্র্যাক্সে। আমার মনে হয় এই ন্যারেটিভগুলি আসলে আমাদেরকে এখন খণ্ডন করা খুবই জরুরি। এনজিও ভিত্তিক চিন্তাভাবনা বন্ধ করা দরকার রিপ্যাট্রিয়েশনকে বেগবান করার জন্য, এবং আমি মনে করি আগের চেয়ে অনেক বেশি মানে ডেলিকেট সিচুয়েশন হয়ে গেছে। সুতরাং সেই জায়গাতে গিয়ে এই ধরনের খাপ ছাড়া রেসপন্সেস আমাদের মনে হয় না খুব একটা স্বস্তি দিবে কাউকে বা কাজে দিবে। ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী, যেহেতু বলছেন মাল্টি ল্যাটারাল কথা আপনিও বলছিলেন, কিন্তু সংকটটাও একেবারে বড় ধরনের আকার ধারণ করতে যাচ্ছে এবং বাংলাদেশের অনেক বড় ধরনের সিকিউরিটি ইস্যুতে এটি একটা সংকটের জায়গা তৈরি হচ্ছে। এটি আন্তর্জাতিকভাবে খুবই নেগেটিভ, নেতিবাচক প্রচারণা বাংলাদেশ সম্পর্কে হওয়ার আশঙ্কা অলরেডি তৈরি হয়েছে। কি বলবেন যে এই কমিশনের কথা আমরা বলছি, সমাধানটা কি আসলে? সিকিউরিটি শব্দটা যেহেতু ব্যবহার করেছেন, এর ডাইমেনশনটা কিন্তু অনেক বড়। সিকিউরিটি যখনই বলবেন তখনই কিন্তু উই নিড টু স্টার্ট ফ্রম দ্য জিও স্ট্র্যাটেজিক ল্যান্ডস্কেপ, ওখান থেকে বা সিচুয়েশন ওখান থেকে শুরু করতে হবে, এবং ওইটা আস্তে 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 একদম টেকনিক্যাল লেভেল অর্থাৎ একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত আপনাকে এভালুয়েট করতে হবে। সো জিও স্ট্র্যাটেজিক রিয়েলিটি যেটা আছে, কিছুদিন আগে MND এর যিনি ওই যে থ্রি ব্রাদারহুডের একটা দল MND এর যিনি প্রধান, তাকে কিন্তু চায়নাতে গৃহবন্দী করে রাখা হয়েছে। চায়না আবার সাপোর্ট দিয়েছিল থ্রি ব্রাদারহুডকে, যাতে করে তারা গত বছরের অক্টোবরে তারা যে অপারেশন করেছে 10/27, এর মাধ্যমে কিন্তু তাতমাদাওকে একদম নড়বড়ে করে দিয়েছিল, এবং উইদাউট দ্য সাপোর্ট অফ চায়না এরকম একটা সাফল্য কিন্তু আসা সম্ভব না। এবং ওই সাফল্যের জের ধরেই কিন্তু আরাকান আর্মি নর্থ থেকে শুরু করে আস্তে আস্তে সাউথের দিকে তারা গিয়েছে এবং 90%-এর বেশি জায়গা দখল করেছে। সেই চায়না আবার 180 ডিগ্রি অপোজিটে চলে গিয়ে আবার MND এর একদিকে প্রধানকে গৃহবন্দী করেছে, অন দ্য আদার হ্যান্ড প্রাইম মিনিস্টার অফ চায়না দেখা করেছেন মিন অং লাই, অর্থাৎ তাতমাদাওর প্রধান বা মিয়ানমারের প্রধান। এখন দেখেন তাহলে চায়নার যে দৃষ্টিভঙ্গি এই এক বছর আগে কি ছিল, এখন কি, অর্থাৎ এই যে পরিবর্তন। অন দ্য আদার হ্যান্ড আরাকান আর্মি কাইকপাওতে যে তাদের যে ডিপ সি পোর্ট আছে চায়নার, একে অ্যাটাক করেছে এবং দে আর অ্যাবাউট টু ক্যাপচার দিস ওয়ান। তাহলে চায়নার সাথে মিয়ানমারের যে সম্পর্ক, চায়নার সাথে তাতমাদাওর যে সম্পর্ক, এবং যেটা মিন অং লাই যে ঘোষণা দিয়েছেন এবছরের ডিসেম্বর অথবা জানুয়ারি 26-এ ইলেকশন দিবেন, যেটা আবার অং সান সুচি এটা ডিনাউন্স করেছেন যে আপনারা মিন অং লাইকে নিয়ে এই ঘোষণাটা দিয়েছেন, তার মানে ইনডাইরেক্টলি আপনারা যে ফেব্রুয়ারি 2021-এ যে কু হলো সেটাকে আপনি রেকগনাইজ করছেন। সো এই যে কেমিস্ট্রি, আমি শুধু একটা দেশের কথা বললাম। অন দ্য আদার হ্যান্ড আমি যদি ইন্ডিয়ার সাথে বলি, ইন্ডিয়ার মেইন ছিল কালাদান প্রজেক্ট। সো কালাদান প্রজেক্টের যে লাইন অফ অপারেশনস যদি আপনি চিন্তা করেন, কলকাতা থেকে এখানে সিটওয়ে থেকে নর্থে যে পালেতুয়া হয়ে মিজোরামে যাবে, আরাকান আর্মির যে অপারেশন লাইন্স অফ অপারেশন এক্স্যাক্টলি অ্যালং দিস লাইন। সো উইদাউট আরাকান আর্মির সাপোর্ট ইন্ডিয়া ক্যানট
তারা তাদের যে কালাদান প্রজেক্ট এটা বাস্তবায়ন করা সম্ভব না। আরাকান আর্মির সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ 1998 থেকে, যখন অপারেশন লিচ হয়েছিল তখন তাদের যে প্রধান তাকে আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে তারা হত্যা করে। সো তাদের সাথে আবার সম্পর্ক খারাপ। ইভেন 2019 সালে তারা তাতমাদাওর সাথে একটা মিলিটারি ডেমনস্ট্রেশন করেছে। সো তাতমাদাওর সাথে তাদের যে সম্পর্ক, ইন্ডিয়ার সাথে সম্পর্ক, আবার অন দ্য আদার হ্যান্ড মিলিটারি অপারেশনস হয়েছে আরাকান আর্মির অ্যালং দ্য লাইন অফ কালাদান প্রজেক্ট, এইটা ইট গোজ এগেনস্ট দেয়ার ইন্টারেস্ট। ইন্ডিয়া আবার দেখেন ইদানিং আরাকান আর্মির সাথে তারা ডায়ালগ শুরু করেছে। সো এই কমপ্লেক্সিটি আবার একরকম। ইউএসএর সাথে যদি কথা বলি, ইউএসএ বার্মা অ্যাক্ট করেছে, ইউএসএ আবার রোহিঙ্গা অ্যাক্ট করেছে আগের গভর্নমেন্টের সময়। অন দ্য আদার হ্যান্ড ট্রাম্প যখন আসলেন তখন উনি এই পলিসিগুলোকে আবার পরিবর্তন করেছেন। উনি এই দুটো অ্যাক্টের উপরে কাজ করবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। মিন অং লাই আবার গিয়েছেন রাশিয়াতে। গত বছর 2024-এ 40% বেশি তাদের বাণিজ্য হয়েছে, আগের বছর থেকে 40% বেড়েছে রাশিয়ার সাথে। অন দ্য আদার হ্যান্ড তাদের যে নিউক্লিয়ার পিসফুল নিউক্লিয়ার টেকনোলজি যেটা বলা হচ্ছে, আমি 2014-তে গিয়েছিলাম মিয়ানমারে এবং তাদের যে মিলিটারি একাডেমি আছে, মিলিটারি একাডেমিতে আমরা ভিজিট করেছিলাম। সেই সময় 14 সালেই কিন্তু আমি দেখেছি যে ক্যাডেটরা, মিলিটারি ক্যাডেটরা, তারা কিন্তু মিয়ানমারে তারা নিউক্লিয়ার টেকনোলজির উপরে লেখাপড়া করছে 2014 সালে। সো তাদের যে এই অ্যাডভান্সমেন্ট, তাদের যে চিন্তা চেতনা, এবং অন্যান্য যারা নিউক্লিয়ার কান্ট্রি লাইক রাশিয়া অথবা ইভেন চায়না দিচ্ছে কিনা নট ইয়েট শিওর, বাট রাশিয়া তো ডিক্লেয়ার অলরেডি করেছে পিসফুল নিউক্লিয়ার। সো আপনি শুধু জিও স্ট্র্যাটেজিক রিয়ালিটি যদি চিন্তা করেন তাহলে এটা চিন্তা করেন কতটুকু কমপ্লেক্স। সেইখান থেকে আসতে হবে আপনার অপারেশনাল লেভেল, এবং অপারেশনাল লেভেলে যদি আমি সংক্ষিপ্ত খুব ছোট করে বলি যে মিয়ানমার এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হিরোইন তৈরির একটা দেশ হয়েছে, আমরা যেটাকে বলি নার্কো টেরোরিজম। সো আগে ছিল আফগানিস্তান, আফগানিস্তান থেকে এটা ট্রান্সফার হয়ে চলে এসছে মিয়ানমারে, এবং এইটা বাংলাদেশে আসছে, এইটার যথেষ্ট পরিমাণে আমরা প্রমাণাদি পাই। এই যে ট্রাফিকিং যেটা হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, ড্রাগ ট্রাফিকিং হচ্ছে, আর্ম ট্রাফিকিং হচ্ছে। আমাদের যদি চিটং হিলট্রেক্সের সাথে এর কানেকশনস যদি দেখেন, চিটং হিলট্রেক্সে আছে জেএসএস, ইউপিডিএফ, দে নিড ওয়েপন, এবং তাদের এই অস্ত্রগুলো আসছে এখান থেকে, ওয়ান অফ দ্য সোর্স। আবার এর সাথে আপনি যদি সম্পৃক্ত করেন, পালেতুয়া ইজ এ সিটি অফ চীন, চীনের যে সিএনএফ যারা আছে তাদের সাথে আবার এদের সম্পর্ক খারাপ। আবার চীন সিএনএফের যে ডেমোগ্রাফিক আছে, এথনিসিটি যেটা আছে, এই এথনিসিটির সাথে জো পিপল অফ বান্দরবন এইটা আবার কানেক্টেড। সো কুকি, যে আমরা কুকি চীন যে আর্মি আমরা যেটা বলি, তার সাথে হলো সিএনএফের সম্পর্ক। অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা খবর পেয়েছি যে এখান থেকে বান্দরবন থেকে বেশ কিছু আমাদের ট্রাইবালস ওনারা গিয়েছে, যারা আরাকান আর্মির থেকে ট্রেন্ড হয়েছে, ফাইট করেছে, অ্যান্ড দে মাইট কাম ব্যাক। তাহলে চিন্তা করেন যে সিএসটিতে এইটার ইমপ্লিকেশনটা কীরকম বড় হবে, এবং তারা ফিরে আসলে আসলে বাংলাদেশের যেটি বলছিলাম নিরাপত্তা, সিকিউরিটি, সেটি আসলে বড় ধরনের হুমকি তৈরি হতে পারে মানে হবে এক ধরনের, মানে অধিক সম্ভাবনা। আমরা রোহিঙ্গা সংকটের সমাধান, আরাকান আর্মি রাখাইন রাজ্য দখলের পর থেকে অদ্যাবধি রোহিঙ্গাদের উপর জঙ্গি অপবাদ প্রদান, নানা ধরনের মানবাধিকার লঙ্ঘন সহ নানা বিষয়ে প্রত্যক্ষ দর্শন, মানে প্রত্যক্ষ দেশ, মানে যিনি প্রত্যক্ষ করবেন, বাংলাদেশে আসবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, তার সফর নিয়েই আমরা বিরতির পর আবার আলোচনায় যুক্ত হব। দর্শক ৭১-এর সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি শফিক আহমেদ, এবং আলোচনার বিরতির পর আমরা যে জায়গায় আসতে চাই, ডক্টর মোহাম্মদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশরাফ চৌধুরী, আপনার কাছে যে বিষয়টিতে আমরা ছিলাম, যে সংকট সমাধানে সরকার যা করেছে তা স্টেট টু, ওয়ান টু ওয়ান আলোচনা, এক ধরনের যেটা বলে আর কি, যে মানুষ ওয়ান ওয়ে আলোচনা করেছে, মাল্টিলেটারের কথা বলছেন। কিন্তু এই রোহিঙ্গাকে বাংলাদেশের ১ নম্বর সংকট ধরে এটাকে আন্তর্জাতিকীকরণ করার ক্ষেত্রে
17 বছর থেকে আমরা যদি বলি যে 24-এর জুলাই আগস্ট আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা কি করেছে? ওয়ান অফ দ্য যে কোনো একটা বিষয়কে মানে বিশেষ করে এই রোহিঙ্গা ইস্যুটাকে আন্তর্জাতিকীকরণটা খুবই প্রয়োজন, এবং এই আন্তর্জাতিকীকরণ করাটা এই প্রয়োজন যে যদি মিয়ানমারের তাতমাদাওকে আপনি কম্পেল না করতে পারেন, বাধ্য না করতে পারেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে যদি বাধ্য না করতে পারেন, তাহলে রোহিঙ্গা বাংলাদেশ থেকে ফিরে যাওয়া অলমোস্ট অসম্ভব। আপনার কাছে আসবো আলোচনায়, যেহেতু মানে আমরা বলি যে জ্ঞানের অনেক বড় জায়গা আপনি সারাক্ষণ গবেষণা করেন এবং এই বিষয়ে সাহাবেন কারণ আপনার কাছে ঘুরে ফিরে কেন আসছি যে বিষয়টি এখন আর বাংলাদেশের অভ্যন্তরীণ বা সাউথ এশিয়ার, দক্ষিণ এশিয়ার শুধু একটা মধ্যে নেই, এটি একদিকে রাশিয়া, একদিকে চায়না, আর একদিকে আমেরিকা। সমাধান কি? দেখেন, সমাধান তো খুব সহজে বলা সম্ভব না, তবে কয়েকটা মোটা দাগে কয়েকটা বিষয় বলতে পারি। একটা বড় বিষয় যেটা যে নিশ্চিতভাবে আপনার আরাকান আর্মি এখন বাংলাদেশের বর্ডারে যেহেতু বসে আছে, এইটা আমাদের জন্য একটা নতুন রিয়ালিটি। আমাদের ইতিহাসে কখনো আমরা নতুন বর্ডার পাইনি, এই প্রথমবারের মতো বর্ডার অ্যাক্টর পাচ্ছি। এখন নন স্টেট অ্যাক্টর হিসেবে তার সাথে আমাদের যতটুকু এনগেজ হওয়া দরকার বা কমিউনিকেট করা দরকার সেটুকু রাখা দরকার, এক নম্বর। দুই নম্বর হলো আপনাকে যেটা জেনারেল আশফাক ক্লিয়ারলি বললেন যে দেখেন এতটাই জটিল যে চিটাগং হিল ট্র্যাক্স বলেন বা চীন ন্যাশনাল আর্মি থেকে শুরু করে যারা আছে, এদের প্রত্যেকের ভিতরে বিভিন্ন রকমের যোগাযোগ আছে। এই যোগাযোগগুলি কখনো বাংলাদেশের পক্ষে, কখনো বাংলাদেশের বিপক্ষে। সুতরাং সেইগুলিকেও আমার মনে রেখে আমার মনে হয় যে শুধু আমি আরাকান আর্মি চিন্তা করলে হবে না, আমাকে অন্যান্য রেবেল গ্রুপগুলির সাথে সম্পর্ক করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে জাতীয় স্বার্থের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। জাতীয় স্বার্থের ব্যাপারে যদি আপনাকে মানে ইভিলাস ভূমিকা পালন করতে হয়, এটা আপনাকে কখনো করতে হবে। ম্যাকিয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ভারত বলেন, চীন বলেন, সবাই তাই করবে, রাশিয়াও তাই করবে। সেইখানে আসলে খুব বেশি আপনার যেটাকে আমরা হিউম্যানিটেরিয়ান বলি, এটার খুব বেশি জায়গা থাকে না রাষ্ট্রের কাছে। এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা, যে বাংলাদেশের সুনির্দিষ্ট একটা কর্মপন্থা থাকা দরকার। কর্মপন্থাটা আমি কি বলতে কি বুঝেছি, মিলিটারির একটা ডিফাইন রোল থাকা দরকার, ফরেন মিনিস্ট্রির একটা ডিফাইন রোল থাকা দরকার। আপনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আমরা একটা সম্মেলন করব, দোহাতে এক ধরনের সম্মেলন করার চেষ্টা করছি, এগুলি কি একটার পর একটা সিরিজ হিসেবে থাকবে নাকি আমি এগুলি স্ট্যান্ড অ্যালোন হিসেবে করছি, সেটাও আমাদেরকে এখন একদম লম্বা একটা মাইলস্টোন সহ ডেলিভারেবল সহ করতে হবে। ফরেন মিনিস্ট্রিতে বারবার লোক পরিবর্তন হয়ে যান, এটা বাই ডিফল্ট তাদের কর্মক্ষেত্রে, এবং সেখানে আসলে তেমন কিছু করার নেই, কিন্তু তার ইনস্টিটিউশনাল এক্সপার্টিসটা গ্রো করতে হবে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় একটা বড় কাজ করার জায়গা আছে। আপনি একটা মনে রাখবেন যে এনএলডি আপনাকে বলছে যে রোহিঙ্গাদেরকে আমরা সিটিজেনশিপ দিব, এ বলছে সে বলছে, দর্শকদের বোঝার জন্য এনএলডি বলতে এক্স্যাক্টলি এনএলডি বলতে অং সান সুকির যে পার্টি, অর্থাৎ এখন যেটাকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বলা হয়। মুশকিলটা হলো যে এনইউজি তো রোহিঙ্গাদের দিতে চাচ্ছে, এনইউসিসি যেটা তার সুপ্রিম বডি, সেখানে তো রোহিঙ্গাদের ব্যাপারে কিছু নেই। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হবে, সেটা হলো যে রোহিঙ্গাদের লিডারশিপটা তৈরি করা। এখন সেই লিডারশিপ এনজিও ভিত্তিক লিডারশিপ না। আমি বারবার এই শব্দটা বলার পিছনে আমার যথেষ্ট কারণ আছে, আমি খুবই বিরক্ত বেশ কিছু বিষয় নিয়ে। তো সেই কারণে আমি মনে করি যে রোহিঙ্গাদের যে লিডারশিপটা তৈরি হবে, এই লিডারশিপটা আরাকান আর্মির সাথে তারা কিভাবে এনগেজ হতে চায়, আরাকানের তারা কিভাবে এনগেজ হতে চায়, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তারা কি বলতে চায়, যেটা রোহিঙ্গাদের যে ডায়াসপোরা আছে এটা দিয়ে আমার কোনো কাজ নেই। সুতরাং রোহিঙ্গারা যারা ক্যাম্পে আছেন তারা কিভাবে এনগেজ হতে চান, সেটা আমার মনে হয় সরকারের শোনা উচিত এবং সেটা সরকারের ফ্যাসিলিটেট করা উচিত বিফোর এটা অন্য দিকে চলে যায়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কমিউনিকেশন স্ট্র্যাটেজি অসম্ভব দুর্বল। কিভাবে আমি বলতে, যেটা জেনারেল নাইম আশফাক বলছিলেন, আন্তর্জাতিকীকরণ করার জন্য দেখেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএআইডি বন্ধ করে দিচ্ছে বা এক ধরনের শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা হয়েছে। WFP একদিকে চলে যাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন তার নিজের ফান্ডিং নিয়ে এখন চিন্তিত থাকবে, অ্যান্টোনিও গুটেরেস যদি আসেন। সুতরাং সেই জায়গায় যেমন ফান্ডিংয়ের ব্যাপারটা আসবে, সেই সাথে যেটা আসবে যে প্র্যাগমেটিক, গোল ওরিয়েন্টেড, মিশন ওরিয়েন্টেড রিপ্যাট্রিয়েশন প্রসেস। জাতিসংঘ এসে বারবার বলে যাবে যে আমরা সবকিছু করে দিব, হবে, হচ্ছে, এইটা আসলে
এই দিনটা আমার মনে হয় আমাদের এখন নাই। এইখানে বাংলাদেশ সরকারের একদম ক্লিয়ার করণীয়, জাতিসংঘ কি করবে, আমরা কি করব, বাংলাদেশের সামরিক বাহিনী কি করবে, নিরাপত্তা সংক্রান্ত বাহিনীরা কি করবে, একটা জিনিস না বললেই না। জাস্ট জেনারেল নাঈম আশফাককে আমি ওনার সাথে অ্যাডটা করছি যে আরাকান আর্মি যে নার্কোটিক্স বিজনেসের সাথে ঢুকে গেছে, এবং এই যে নার্কোটিক্স বিজনেসটা একসময় বার্মার মিলিটারিদের হাতে ছিল, রেবেল গ্রুপদের হাতে ছিল, সেটা আরাকান আর্মির কাছে চলে গেছে। তার মানে আপনার এখন যে নার্কোটিক সোর্স তৈরি হয়েছে, এটা তো সেই ঘুরে ফিরে আরাকান আর্মি। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় ক্লিয়ার কর্মপন্থা থাকা দরকার। ইন্টারন্যাশনালাইজেশনের একটা বড় জায়গা হলো নার্কোটিক্স, সেই জায়গাতে আমার মনে হয় কমিউনিকেশন বাড়ানো দরকার, এবং হিউম্যান ট্রাফিকিং এটাও বাড়ানো দরকার। কারণ আপনাকে মনে রাখতে হবে যে আজ থেকে 6 মাস পরে বা 1 বছর পরে বিশ্বের জিও পলিটিক্স কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, এবং সেই কমপ্লিট চেঞ্জের মধ্যেও কিন্তু আমরা পড়ে যাবো। তখন আপনার একটা অ্যালায়েন্স পলিটিক্স আসবে, আপনাকে এখন প্রিপারেশনও নিতে হবে যে আমার অ্যালায়েন্স পলিটিক্স আসলে আমি আসলে কোন দিকে যাব। সুতরাং মোদ্দা কথা, বড় দাগে যে কথাগুলি বললাম, যে আমাদের এই প্রত্যেকটা বিষয়কে একসাথে নিয়ে এসে ইন্টার এজেন্সি কোলাবোরেশন, ইন্টার মিনিস্টেরিয়াল কোলাবোরেশন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কোলাবোরেশন। আরেকটা জিনিস না বললে এখানে বিশ্বে কিন্তু এখন অনেক এনভয় আছেন, ফ্রান্সের এনভয় আছেন মায়ানমারের জন্য, সুইসদের আছে, বহু এনভয় আছে। এই প্রত্যেক এনভয়কেও আমাদের এখন ক্যাপিটালাইজ করতে হবে আমার মনে হয়। যে তাছাড়া আমার আপাতত এই মুহূর্তে কুইক ফিক্স বলে কিছু নাই। কুইক ফিক্স বলে কিছু নেই এই মুহূর্তে, কিন্তু আমাদের বাংলাদেশে 17 সাল থেকে আসলে এটা এই মুহূর্তেই দরকার, এই বছরই দরকার রোহিঙ্গা রিপার্টিশন, অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাপন, যেটি বাংলাদেশের মানুষ আসলে আশা করেছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি। হওয়ার জন্য শিক্ষক হিসেবে ওনার কথা শাহ আলম খান বললেন, কিন্তু আপনি যেহেতু গবেষণা করেছেন রোহিঙ্গা বিষয়ে, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আবু নাঈম আশফাক চৌধুরী, আপনার কাছে আমি মূলত জানতে চাই সমস্যার সমাধান রোহিঙ্গা কিভাবে যেতে পারে। জাতিসংঘের মহাসচিব এর আগেও এসেছেন, আবারও আগামী 13 তারিখে আসবেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন, অথবা আমাদের অনুদান সেটির পরিমাণ বাড়তে পারে, এবং রোহিঙ্গা প্রত্যাপনের বিষয়ে বেশ কিছু অঙ্গীকারও আসতে পারে। কিন্তু বাস্তবে এটি করার জন্য, দৃশ্যমান করার জন্য সরকারের কি করা উচিত, সমাধান কি? জি, আমরা দুজনেই আজকে যে আলাপগুলো করলাম, হয়তোবা দর্শকের সবাই খুব ডিমোরালাইজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যে আমরা শুধু সমস্যার কথাই বললাম। যে সময় দিয়েছেন সেই সময়টুকুতে সকল সমস্যাগুলোর আলোচনা করাই যায়নি, সমাধান আরও অনেক বড়। সো এনিওয়ে, এটাতে হতাশ হওয়ার কিছু নাই আমার মতে। রোহিঙ্গারা যা সমস্যাটা যেহেতু মিয়ানমারেই এই সমস্যার সমাধান করতে হবে। যেমন দুই প্রতিবেশীর বাড়ির মধ্যে একটা বাড়িতে গাছ আছে, গাছের ডালপালা চলে গেছে পাশের বাড়ির উপরে, আপনি যদি ডালপালা কাটেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হলো না। আপনাকে সমস্যার সমাধান করতে হবে যেখানে গাছটার শেকড় আছে সেখানে, তো শেকড়টা কিন্তু রোহিঙ্গার মিয়ানমারে। সো আমরা যদি সকল দিক বিবেচনা করে, অর্থাৎ যেটা প্রফেসর শাহ আলম খান যেটা বললেন, যে সকল লেভেলে, যেহেতু আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার্স আছে বিভিন্ন লেভেলে, সকল ক্ষেত্রে একটা সমন্বিত যদি পদক্ষেপ নেওয়া যায়, আমার মনে হয় যে সমস্যার সমাধান হবে। হয়তো বা কুইক ফিক্স, এই সমস্যার সমাধান কুইক ফিক্স হবে না, যে আজকে আমি শুরু করলাম কালকেই ওরা যাওয়া শুরু করবে, তা হবে না। বাট যদি সমন্বিত হয় তাহলে এইটার সমাধানটা আর একটু দ্রুত হবে। যে এখন যেভাবে চলছে সেটা যেমন আমরা দেখি একটু সুদূর পরাহত, এইটা যেমন এইটার থেকে আর একটু এগিয়ে আসবে। সেই সাথে একটা জিনিস মনে রাখতে হবে যে ডিনামিক্স অফ জিওপলিটিক্যাল সিনারিও উইল বি চেঞ্জড। সামনের দিনগুলোতে অনেক পরিবর্তন হবে, এবং এই রিজিয়নেও যে জিওপলিটিক্যাল সিচুয়েশন, এই সিচুয়েশনটাও কিন্তু গ্লোবাল সিনারিওর সাথে সামঞ্জস্য রেখে এখানেও কিন্তু পরিবর্তন হবে। আমাদের যে দুই রিজিয়নাল পাওয়ার আছে চীন এবং ভারত, তাদেরও কিন্তু দৃষ্টিভঙ্গি বলেন, পদক্ষেপ বলেন, এইটারও কিন্তু পরিবর্তন হবে। যেহেতু পুরো বিষয়টা একটু ডাইনামিক, সুতরাং আমরা ওইটার সাথে অ্যাডজাস্ট করে করতে হবে। আর 2 নম্বর যেটা বললাম, সমন্বিত পদক্ষেপ এটাকে নিতে হবে। তাহলে আমরা হয়তোবা একটু আশা করতে পারি যে রোহিঙ্গা যারা আছেন তাদেরকে আমরা ফেরত দিতে হবে। সেই সাথে একটা জিনিস মনে রাখতে হবে, প্রবলেমটা হলো রোহিঙ্গার, বাংলাদেশের না। সো রোহিঙ্গা যারা, তাদের নিজেদেরকে তাদের প্রবলেম বলতে পারার মতো সক্ষমতা অর্জন করতে হবে। যেটা প্রফেসর শাহ আলম খান যেটা বলার চেষ্টা করেছিলেন, যে তাদের যে লিডারশিপ যারা ক্যাম্পে আছে,
তাদেরকে সেই ক্ষমতা তৈরি করতে হবে যে আমি এই সমস্যায় ভুগছি, আমার এই সমস্যাটার সমাধান আপনারা করে দেন। তো তাদের ওই সক্ষমতা তৈরির ব্যাপারে আমরা কিছু করি নাই। 7-8-9 বছর অলরেডি হয়ে যাচ্ছে, 8 বছর হয়ে গেল। যে যুবক এসছিল 18 বছর, তার বয়স কিন্তু এখন 25 বছর, এবং সে একটা ট্রমাটাইজড একটা সমাজ আমাদের মধ্যে এসেছে। তাদেরকে আমরা তৈরি করিনি, তাদেরকে তৈরি করার জন্য যে পদক্ষেপ নেওয়া সেটাও আমরা তৈরি করিনি। এখন তো যে অবস্থা দাঁড়িয়েছে, $12.60 ছিল, সেখান থেকে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আসবে $6। এখন তারা বেঁচে থাকার জন্য কাজ করবে, এবং বেঁচে এই $6 দিয়ে 1 মাস চলা যেহেতু অসম্ভব, সুতরাং এই ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন অফ দ্য ক্যাম্প এইটাও কিন্তু আরও খারাপ হবে। লাস্ট একটা পয়েন্ট বলে দিই, সেটা হলো যে বাংলাদেশের যে 271 কিলোমিটার যে বর্ডার আছে মিয়ানমারের সাথে, এইখানে কিন্তু বর্ডার সিকিউরিটি পোস্ট ট্রেইনড কেউ নাই। আরাকান আর্মির লোকজন যারা আনট্রেইনড, তারা কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সো দুইটা দেশের বর্ডার যেটা আছে, একদিকে ট্রেইন বিজিবি আর অন্যদিকে আনট্রেইনড আরাকান আর্মি। এবং এই জায়গায় যে দুর্গম যে জায়গা আছে, আগেও পোরাস ছিল, এটার লোকজন ওদিকে যেত, আবার ওদিক থেকে ওইদিকে আসতো। ফলে সিকিউরিটি সিচুয়েশন সামনের দিনেও কোনো মানে আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। সো হতাশ হওয়ার কিছু নাই, যদি সবাই সমন্বিতভাবে কাজ করে, হোপফুলি ইনশাল্লাহ আমরা ভালো একটা দিন। নিশ্চয়ই সকল বিভাগ, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তী সরকার, একই সাথে আন্ত এজেন্সি এটিকে বলে, মানে সকল আইন শৃঙ্খলা বাহিনী তাদের সমস্ত মেধা এবং সব কিছু দিয়ে সমন্বিতভাবে বাংলাদেশের প্রধান সমস্যা রোহিঙ্গা সংকটের সমাধানে, রোহিঙ্গা তাদের নিজ বাসভবনে মর্যাদার সহিত প্রত্যাপন করতে পারবে, সেরকম প্রত্যাশা রেখে দর্শক ৭১-এর মুখোমুখি আজ এ পর্যন্তই।